নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা বই এবং প্রয়োজনীয় খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো আমাদের শিখন ফলগুলো একটু লক্ষ্য করব। আমরা এই অধ্যায় শেষে যা শিখব, কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, সফটওয়্যার আনইনস্টল এবং সফটওয়্যার ডিলিটের পার্থক্য করতে পারবো, সাইবার ঝুঁকি ও তথ্যের নিরাপত্তা সম্পর্কে ব্যাখ্যা করব, মানুষের জীবনে সাইবার অপরাধের প্রভাব ও সাইবার আক্রমণের শিকার হলে করণীয় সম্পর্কে ব্যাখ্যা করব, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করতে পারবো, অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো, সফটওয়্যার পাইরেসির বিষয়টি বর্ণনা করতে পারবো, কপিরাইট আইনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ইন্টারনেটে তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, কম্পিউটারের ট্রাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং কম্পিউটারের সাধারণ সমস্যার ট্রাবল শুট করতে পারবো। তো মোটামুটি কম্পিউটার হ্যান্ডেল করার স্বাভাবিক যে ধাপগুলো, সেই ধাপগুলো আমরা অর্জন করতে পারবো। তো শুরু করা যাক। প্রথমেই আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে ভালো অবস্থায় ও কাজের উপযোগী রাখতে গৃহীত পদক্ষেপকে বোঝায়। কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ। সুতরাং এর থেকে ভালো সেবা পেতে হলে একে অবশ্যই পরিচর্যা করতে হবে। বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে। কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ দুই প্রকারের হতে পারে, যেমন তো যথা প্রতিরোধমূলক, এক নম্বরে হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। প্রথমেই জানা যাক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কম্পিউটারকে ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলকভাবে ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। ব্যবহারকারী নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন, যেমন ভাইরাস স্ক্যান করা, ডিস্ক ক্লিন, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট ইত্যাদি। আর সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলতে যা বোঝায়, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক পর্যবেক্ষণ বলা হয়। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের প্রয়োজন হয়। অর্থাৎ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণটা হচ্ছে এমন যে নিজেই এই 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 কাজগুলো করা যায়, যেমন এই যে ভাইরাস স্ক্যান করা, ডিস্ক ক্লিন করা, ডিস্ক ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, এগুলো নিজেই সফটওয়্যার আপডেট করা, এগুলো নিজে করা সম্ভব। আর সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, যে কম্পিউটারে যদি জটিল কোনো সমস্যা হয় তখন টেকনিশিয়ানের কাছে নিতে হয়, এটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর আরেকটা বিষয় লক্ষণীয়, কম্পিউটারের পাশাপাশি আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকা উচিত। আর্থিং, এই যে আর্থিং কি, এই বিষয়গুলো, এই যে ডিস্ক ক্লিন, তারপর ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, ভাইরাস স্ক্যান, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার। এবার আসা যাক কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে ঘটনা দেওয়া আছে কয়টা। প্রথম ঘটনা হচ্ছে, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ায় রায়নাকে একটা কোর i5 প্রসেসরযুক্ত একটা ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলল। কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো।
দেখো, তো যদি আমরা সমস্যা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু এরকম একটা সমস্যা হয়। ধীর হওয়ার কারণে সে কিন্তু তার বাবাকে আর একটা ল্যাপটপ কিনে দেওয়ার আবদার করেছিল, কিন্তু যে যে বিষয়টা সম্পূর্ণই অযৌক্তিক ছিল। ঘটনা 2, অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেইল করা, গান শোনা, তারপরে ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে। মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। তাহলে এই শর্টকাট হয়ে যাওয়ার ফলে তার মূল ফাইলগুলো মানে হাইড হয়ে আছে। এবার কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বটা কি? ওকে, সফটওয়্যারের গুরুত্ব কি এটা জানবো। ঘটনা 1, ওই একেরই ব্যাখ্যা। রায়না কলেজে ভর্তি হওয়ার বাবার কাছে বায়না ধরেছিল যে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ার রায়নাকে একটা পুরাই কিনে দিয়েছিল। এটা তো মনে হয় আলোচনা শর্টকাট হয়ে গেছে। আচ্ছা, উপরের ঘটনা দুটো থেকে তোমরা কি বুঝলে? তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে, তাই না? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিনে তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র হলো মূল যন্ত্র। নতুন একটা কম্পিউটার, তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুত গতিতে কাজ করছে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এটি ক্রমশ ধীরগতির হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরানো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটা কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় তাহলে কি? এখানেই রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব। নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো। বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না, কিন্তু তারপরও এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল ও পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখতে চাও, তবে অবশ্যই এটির রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজের জন্য তোমার যন্ত্রপাতি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আসলে আমরা এখানে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি। তোমরা আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় আর ব্যবহার করে থাকে, তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ ও আপডেট করতে হবে। ইন্টারনেটে সংযুক্ত থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অন্যান্য অপারেটিং সিস্টেমও প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে। তাছাড়া তোমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার তবে না করো, তবে তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি সঠিকভাবে কাজ করবে না এবং তোমার জন্য অনেক সময় বিরক্তির কারণ হবে। ওকে, এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। টেম্পোরারি ফাইল কি, তারপর আমরা যে এই যে পূর্বে কিছু কথা দেখলাম যে ক্লিন ডিস্ক ক্লিন আপ করা, অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার, এগুলো কি, এগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা থাকা দরকার। আমি অবশ্যই তোমাদের এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কিছু ফাইল রেখে দেই, আর এই অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইলগুলো রাখার কারণে আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। সেজন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্যে নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে, আবার কম্পিউটারের কাজ করার গতিও বেড়ে যাবে।
অনেক। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে। অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের সফটওয়্যার একটা গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম, যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পান। পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এমনকি এই সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায়। হালনাগাদ বা আপডেটেড ভাইরাস অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ আমাদের ফাইলগুলো সবসময় আপডেট রাখার জন্য অ্যান্টিভাইরাস দিতে হয়, অ্যান্টিভাইরাস আপডেট দিতে হয়। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে থাকে। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এই সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে কম্পিউটার গতি বজায় রেখে কাজ করতে পারে। ডিস্ক ক্লিনআপ হার্ড ডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করে। ডিস্ক ক্লিনআপ বলতে যা বোঝায় সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা করে দেয়। আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টার হচ্ছে ডিফ্র্যাগমেন্টাল ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে ফাইল অ্যাক্সেস দ্রুত হয়। এই সফটওয়্যার দ্বয়ের সাহায্যে কম্পিউটারের কাজের গতি বজায় রাখা হয়। তাহলে ডিস্ক ক্লিনআপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এই দুটো সম্পর্কে মোটামুটি একটা ধারণা অর্জন করেছি। আমি আবারও বলছি, ডিস্ক ক্লিনআপ হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করে দেয়, আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টার হচ্ছে এই ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে ফাইল অ্যাক্সেস দ্রুত হয়। আর এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের কাজের গতি বজায় রাখা হয়। এরপরে আসা যাক সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন। তাহলে আমরা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং আনইনস্টল করতে হয় তা জানব। আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন। অতঃপর অপারেটিং সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞরা ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারীর যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে ইনস্টল করতে হয়। তাহলে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে এই নিচের বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। তাহলে আমরা যখন সফটওয়্যার ইনস্টল করব তখন আমরা নিচের এই বিষয়গুলো লক্ষ্য করব। তাহলে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা। আমি একটা সফটওয়্যার কিনবো, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার কম্পিউটারে সেটা সাপোর্ট করবে কিনা। রেডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা তা পড়ে নিতে হবে। তারপর ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, যেমন বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরে অনুমতি আছে কিনা। বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেরই এই অনুমোদন দেওয়া থাকে।
তাহলে আমরা যখন সফটওয়্যার ইনস্টল করব তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে খেয়াল করব। অনেক সময় দেখা যায় যে আমরা ইনস্টল করি কিন্তু হচ্ছে না, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই 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 কারণের জন্য আমাদের সফটওয়্যার ইনস্টল হয় না। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, পেন ড্রাইভ তারপর বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটোরান নামে একটা প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারে সিডি, ডিভিডি তারপর কি পেন ড্রাইভ এই প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলেই ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু হয়ে যায়। এবার সফটওয়্যার আনইনস্টল কীভাবে? সফটওয়্যার আনইনস্টল আমাদের সাধারণত কম্পিউটার যখন ধীর হয়ে যায় তখন কিছু অপ্রয়োজনীয় ফাইল থাকে আমাদের, সেই ফাইলগুলো যদি আমরা আনইনস্টল করি তাহলে আমাদের কম্পিউটার দ্রুত গতি সম্পন্ন হয়। তাহলে দেখি কিভাবে আনইনস্টল করতে হয়। এখন মনে করো ইনস্টল করা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করার আর প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব? বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যারটি তার যন্ত্রেই রেখে দেয়, কিন্তু এতে হার্ড ডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়। আবার অনেক সময় আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি হয়। তাই বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলবো। এই যে এই কাজটুকু খেয়াল করবো যে হার্ড ডিস্কে অনেকটা জায়গা নষ্ট করে থাকে কিছু অপ্রয়োজনীয় ফাইল, তাহলে অবশ্যই আমরা সেটা অপ্রয়োজনীয় সফটওয়্যারটাকে আনইনস্টল করে নেব। আর আনইনস্টল করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হলো আনইনস্টল কিভাবে করব? এই কাজটি করতেও অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ করে হাতের আঙুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটা মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আমরা সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো আমরা শিখেছি। ইনস্টল হয়ে গেলে সেটাকে আনইনস্টল করার ধাপও ঠিক ওই একই প্রক্রিয়ায়। মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম, যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটারে ব্যবহার করে থাকে, সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে আমরা যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চাই তাহলে এই যে ধাপগুলো চিত্রভিত্তিক কিছু ধাপ দেওয়া হয়েছে, এই ধাপগুলো আমাদের ফলো করতে হবে। এই যে 1 নাম্বার চিত্রে দেখানো হয়েছে যে এই যে একটা এটাকে সিলেক্ট করলাম, তারপর 2 নম্বরে কি করছে, এখানে এই যে প্রোগ্রেস এরিয়া এটাকে ক্লিক করে প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এই যে কন্ট্রোল প্যানেলে এই যে প্রথমে কন্ট্রোল প্যানেল, তারপর অতঃপর ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। আনইনস্টল প্রোগ্রামে ঢুকবো। আচ্ছা, এরপরে 3 নাম্বার ধাপে করতে হবে কি, মানে এখানে এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাই, এই যে এখানে চিত্রও দেওয়া আছে 3 নাম্বারে যে কাজটা করতে হবে, 4 নাম্বারে যে আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। এরপর প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। অর্থাৎ এখান থেকে আমাকে খুঁজতে হবে যে আমি কোনটাকে আনইনস্টল করতে চাই, এটা হতে পারে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে তখন এটা হাইলাইটস হয়ে যাবে, তখন আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে। আর আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে, অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব নাও হতে পারে।
তার মানে যে এই জায়গা থেকে বোঝানো হয়েছে যে আমরা যখন কোনো সফটওয়্যার আনইনস্টল করব তখন অবশ্যই বুঝে শুনে আনইনস্টল করব, যাতে প্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল না হয়ে যায়। কিছু কিছু সফটওয়্যার এমনভাবে সিলেক্টেড থাকে যে সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেলে দেখা যাচ্ছে কম্পিউটার কাজ করাই যাবে না। তখন দেখা যাবে যে ওই সফটওয়্যারটি কি আবার আমার কম্পিউটার ইনস্টল দিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। তো সেদিকে আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এবার তোমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে যে প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষক নির্দেশিত একটা সফটওয়্যার আনইনস্টল করো। তো তোমাকে একটা সফটওয়্যার, এই যে কম্পিউটারে থাকা যে কোনো একটা সফটওয়্যার তোমাকে আনইনস্টল করে দেখাতে বলা হয়েছে। তো অসংখ্য সফটওয়্যার ইনস্টল করা থাকে, এখান থেকে তোমাকে একটা আনইনস্টল করে দেখাতে হবে। তার মানে আমরা এই যে এখানে যে ধাপগুলো দেখানো হয়েছে এই প্রক্রিয়ায় যদি যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে চাই তাহলে অবশ্যই আনইনস্টল করতে পারবো। তো নিশ্চয়ই চেষ্টা করবে। এবার সফটওয়্যার ডিলিট। আমরা জানি ডিলিট অর্থ মুছে ফেলা। মূলত সফটওয়্যার আনইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার মুছে ফেলতে পারি। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে ডিলিট দিয়ে কি করব? কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করেও দিলেও সফটওয়্যারটি মুছে তো যায়ই না, বরং আরও সমস্যা তৈরি হয়। আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। তো নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। নিচে নিয়মটি দেখানো হলো। এই কাজটি করতেও আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে ডিলিট করতে যা করতে হবে, প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, পরে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। এই যে এখানে একটা দেখানো হয়েছে কিভাবে করতে হবে, এই হচ্ছে 1 নাম্বার ধাপ। আচ্ছা, প্রথমে কিবোর্ডের এই যে স্টার্ট লেখা উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে রান কমান্ড চালু করতে হবে। তাহলে আমরা কিবোর্ডের এই যে উইন্ডোজ বাটন আমার সবার নিচে, অর্থাৎ কি বলে এটাকে, স্পেস বার, তার বাম পাশেই অল্টার, তার পাশেই উইন্ডোজ নামে একটা বাটন আছে, কি আছে, এই কি প্লাস আর একসাথে চেপে ধরে রান কমান্ড চালু করতে হবে। উইন্ডোজ প্লাস আর চেপে ধরলে এরকমের একটা বক্স আসবে, এখানে রান কমান্ড চালু করে তারপর রিগেডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই যে এখানে এই যে ওপেন বক্সের মধ্যে রিগেডিট লিখে এখানে ওকে বাটনে ক্লিক করব। এই যে ওকে বাটনে এই যে ওকে হাইলাইটস করা, তার মানে এটা লিখলেই এটা হাইলাইটস হয়ে যাবে। এই ওকেতে ক্লিক করব। দ্বিতীয়, ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। এবার ফাইল মেনুতে প্রবেশ করব, এক্সপোর্টে ক্লিক করতে হবে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় ধাপগুলো দেখানো হচ্ছে। এই যে ফাইলে ক্লিক করতে হবে, উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে ধরে তারপর রান কমান্ড চালু হলে ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। এই যে এরকম একটা বক্স আসবে, এই বক্সের ফাইলে ক্লিক করব এবং এক্সপোর্ট, এই যে দ্বিতীয় ধাপ, এই যে 2 নাম্বার ধাপে ফাইল মেনু, 3 নাম্বার ধাপে হচ্ছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করতে হবে। এরপর চতুর্থ ধাপে যে আমাদেরকে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সি সিলেক্ট করতে হবে। এই যে সি ড্রাইভ, এটাকে সিলেক্ট করতে হবে। পঞ্চম ধাপে আমাদেরকে নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এটি খুবই জরুরি। কোনো ভুল হলে যাদের সিস্টেম ঠিক করা যায়, এই যে কি মানে আমি নির্দিষ্ট এই যে ফাইল নেম বক্সে যে কোনো একটা নাম দিয়ে তারপর আমি এখানে সেভ করব। অতঃপর নাম্বার 6, অতঃপর এডিটে প্রবেশ করতে হবে। এই যে এর পরবর্তীতে আমাকে 6 নাম্বার ধাপে যে এডিট ফাংশন, এডিট অপশন, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে সপ্তম ধাপে আমাকে ফাইন্ডে যেতে হবে। ফাইন্ডে ক্লিক করব। অষ্টম, যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে। যেমন এখানে অরিয়ালস, এই যে অরিয়ালস এখানে লেখা আছে, এই যে ফাইন্ড। তাহলে আমি এখানে পরবর্তীতে কি করব যে নাম্বার ধাপে যে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। এই যে ফাইন্ড নেক্সট, এই যে ফাইন্ড নেক্সট লেখা আছে, এটাকে লিখে তারপর ফাইন্ড নেক্সটে ক্লিক করব। 10 নাম্বার ধাপে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম।
এবার 10 নম্বর ধাপে যে আমাকে এভাবে সিলেক্ট করতে হবে, এই যে এইভাবে, এই যে এখানে যে সিলেক্ট করছে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এবার 11 নং ধাপে এবার ডান বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করতে হবে। একেবারে চিত্রের সাহায্যে সম্পূর্ণ কম্পিউটারে যেভাবে কাজ করলে হয় সেইভাবে তোমাকে ধারণা দেওয়া হয়েছে। 11 নম্বর ধাপে ডিলিট করতে হবে। এই বইয়ের এই চিত্র অনুসরণ করে করে যে কোনো সফটওয়্যার এরকম আমরা কাজ করতে পারি। এবং 12 নাম্বার অপশন হচ্ছে সবশেষে কিবোর্ডের F3 চেপে রেজিস্ট্রি সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে ফেলে দিতে হবে। এভাবেই সম্পূর্ণ হবে পুরো সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হয়। সফটওয়্যার আনইনস্টল করেও অনেক সময় আনইনস্টল সম্পূর্ণ হয় না, সেক্ষেত্রে আমাকে ডিলিট করতে হবে এবং ডিলিট করার এই 12টি ধাপ আমাকে অনুসরণ করে একটা সফটওয়্যারকে ডিলিট করতে হবে। আর 12টা ধাপ পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারলেই আমার একটা সফটওয়্যার ডিলিট হয়ে যাবে। ওকে, এবার একটা দলগত কাজ দেওয়া হয়েছে তোমাকে যে আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করো। তাহলে এবারে আমরা যদি এই কাজটাকে পরিপূর্ণভাবে ফলো করি তাহলে আনইনস্টল কি এবং ডিলিট এই দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবে। তো নিশ্চয়ই এটা খাতায় তোমরা এই দুইয়ের পার্থক্য নোট ডাউন করে ফেলো। পরবর্তী ধাপ হচ্ছে তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি। তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি। বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। তথ্যের প্রবেশাধিকারের বিবেচনায় উন্মুক্ত তথা ও গোপনীয় তথ্য নামে তথ্যের দুটি প্রকারভেদ রয়েছে। উন্মুক্ত তথ্যে সকলের অবাধ প্রবেশাধিকার রয়েছে এবং সীমাবদ্ধতা ছাড়াই যে কেউ শেয়ার করতে পারে, যেমন সংবাদ, প্রবন্ধ, সংস্থা বা প্রতিষ্ঠানের প্রেস রিলিজ ইত্যাদি। এটি জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি হওয়ায় এটির জন্য তেমন কোনো জটিল সুরক্ষার প্রয়োজন নেই। অন্যদিকে গোপনীয় তথ্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থার মধ্যে সীমাবদ্ধ এবং আইনি বাধ্যবাধকতা দ্বারা সুরক্ষিত, যেমন বাণিজ্যিক চুক্তি, জাতীয় পরিচয়পত্র, পাসওয়ার্ড ইত্যাদি। অনুমতি ছাড়া গোপনীয় তথ্য প্রকাশ করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে অথবা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা লাগতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। এখানে ডিজিটাল প্রযুক্তি বলতে তথ্য যোগাযোগ, হিসাব নিকাশ এবং অটোমেশনের মতো কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ডিভাইস এবং সিস্টেমকে বোঝায়, যা বাইনারি আকারে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং প্রেরণ করতে পারে। বাইনারি আকারে ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আর সাইবার জগৎ হলো একটা ডিজিটাল স্থান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং তথ্য পেতে পারে। এটি বাহ্যিক জগতের সমান্তরাল এমন একটা জগৎ যা ইন্টারনেট, ডেটা এবং কোড দ্বারা গঠিত। সাইবার জগৎ ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এবার সাইবার অপরাধ। সাইবার অপরাধ কি? আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানব। সাইবার অপরাধ হচ্ছে যে কোনো ধরনের ক্রাইম বা অপরাধ যখন অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে ঘটে তখন তাকে সাইবার ক্রাইম বা অপরাধ বলে। সাইবার অপরাধ সংঘটিত হয় নানা ডিভাইস, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট সহ নানা প্রযুক্তির ডিভাইসের মাধ্যমে। কয়েকটা সাইবার অপরাধের নাম যেমন হতে পারে হ্যাকিং, সাইবার বুলিং, গুজব ছড়ানো, ভাইরাস, যেটা আমরা যে নতুন কারিকুলামের 7ম শ্রেণীতে শিখেছিলাম। তো আমরা জানি সমাজ ও আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ হিসেবে বিবেচিত হয়, তবে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটের ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে সাইবার অপরাধ বলে।
অনলাইন ভিত্তিক যে অপরাধ সেটাকে সাইবার অপরাধ বলে। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয়। সাইবার অপরাধীরা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতীব জরুরি। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। নিচে কিছু সাইবার অপরাধ উল্লেখ করা হলো, যেমন হ্যাকিং। হ্যাকিং একটা সাইবার অপরাধ। ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, DDoS অ্যাটাক আর কম্পিউটার ম্যালওয়্যার। তাহলে আমরা এই সাইবার অপরাধের এই 5টি ধরন সম্পর্কে ধারণা অর্জন করব। হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক কি, এবং ডেটা ইন্টারসেপশন, DDoS অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার কি। তাহলে তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে বহুপদী বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে, যে সাইবার অপরাধের মধ্যে পড়ে এরকম 3টে অপশনই দিয়ে দিতে পারে। তাহলে 3টে অপশনই 1, 2, 3 বহুপদী বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হতে পারে। আবার সাইবার অপরাধের ধরন থেকে এখানে একটা উত্তর দিয়ে বাকিগুলো সব ভুল দেওয়া হবে। তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা সাইবার অপরাধের ধরনের মধ্যে পড়ে। তো এবারে আমরা হ্যাকিং সম্পর্কে ধারণা লাভ করব। হ্যাকিং কি? সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করে অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়াকে হ্যাকিং বলে। সাধারণত অনুমতি ছাড়া যে কাজটা করা হয় তাকে হ্যাকিং বলে। আর যিনি হ্যাকিং করে তাকে বলা হয় হ্যাকার। হ্যাকিং বৈধ ও অবৈধ দুই হতে পারে। হ্যাকিং মানেই হচ্ছে যে ক্ষতিকর কিছু কাজকর্ম হতে হবে, তা ঠিক নয়। কম্পিউটারের মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইনের সাধারণ পরিবর্তনকেও আমরা সাধারণত হ্যাকিং হিসেবে ধরে নিতে পারি। সাইবার অপরাধের মধ্যে হ্যাকিং এর পরিমাণ সব থেকে বেশি। যতগুলো সাইবার অপরাধ এখানেই দেখতে পাচ্ছি আমরা, তার মধ্যে হ্যাকিং সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ওকে, সব থেকে হ্যাকিং। আচ্ছা, তো সাধারণত যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলা হয়। আর হ্যাকিং অবৈধ ও বৈধ দুই হতে পারে, আমরা শিখেছি। এবার আচ্ছা, ইউনিক্স সিস্টেমে চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে, এদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। আর অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্র্যাকারও বলে। অবৈধ হ্যাকার বা ক্র্যাকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে, ফলে সহজেই ক্ষতি সাধন করতে পারে। এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। তাহলে হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার কাকে বলে এ সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। হ্যাকিং অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। হ্যাকিং এর মাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত হয়। হ্যাকাররা অন্যের ইমেল দেখতে পারে, ওয়েব সার্ভারে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে অথবা নেটওয়ার্কে ফাইল চুরি করে ফেলতে পারে। তাহলে এই যে এই হ্যাকিং সম্পর্কে আমরা জানলাম, এখান থেকে বেশ ভালোভাবে ধারণা অর্জন করবে। এখান থেকে কিন্তু শর্ট টাইপের অনেক ধরনের প্রশ্ন করা সম্ভব। হ্যাকার, যে ব্ল্যাক হ্যাট হ্যাকার কাকে বলে, হোয়াইট হ্যাকার কাকে বলে, পাসওয়ার্ড কিভাবে চুরি করে। তো আমরা হ্যাকিং অপরাধের প্রবণতা কিভাবে বেড়ে চলছে এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে। আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিব। এবার দ্বিতীয় হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক কি? বাস্তব জীবনে একজন চোর যেমন একটা তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্ট, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসেও অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো নিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে তারা সফল হয় এবং সফল হলে তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে।
ওই চুরি করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই একটা গুরুতর সাইবার অপরাধ। এই ধরনের সাইবার হামলা ব্রুট ফোর্স অ্যাটাক নামে পরিচিত। তাহলে ব্রুট ফোর্স অ্যাটাক ভালোভাবে ধারণা অর্জন করার জন্য এই জায়গাটা ভালোভাবে পড়ে এবং অবজেক্টিভ টাইপের প্রশ্ন খুঁজে বের করে এখান থেকে তালিকাবদ্ধ করা। এবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে অ্যাটাকার আর অটোমেটেড টুল, সার্ভার। তাহলে ব্রুট ফোর্স অ্যাটাকসের নমুনাটা এভাবে হয়। অ্যাটাকার কিভাবে অটোমেটেড টুলস থেকে অ্যাটাক করে। এটি এমন একটা পদ্ধতি যেখানে একজন আক্রমণকারী কোনো সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা এনক্রিপশন কিগুলোর বিভিন্ন সংমিশ্রণ নিয়ে পদ্ধতিগতভাবে চেষ্টা করে। এটি ট্রায়াল এবং এরর এর উপর নির্ভর করে, স্বয়ংক্রিয় সরঞ্জামাদি ব্যবহার করে সঠিকভাবে প্রতিটি বিকল্প খুঁজে সফল না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যায়। এটি প্রতিরোধ করার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা যেমন শক্তিশালী পাসওয়ার্ড বা অন্য কোনো ব্যবস্থা না থাকলে এটি কার্যকর হতে পারে। ডেটা ইন্টারসেপশন, তৃতীয় হচ্ছে ডেটা ইন্টারসেপশন। কৃষিকাজের জন্য জমিতে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা করে অথবা পাইপের সাহায্যে পানি দেওয়া হয়। এই নালা বা পাইপের মাঝপথে যদি কেউ তা কেটে দেয় অথবা পানির পাইপটি ফুটো করে দেয়, তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পাওয়া যাবে না। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। মাঝপথে পানি অসৎ উপায়ে যেন কেউ না নিতে পারে তার জন্য নজরদারির ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় ব্যাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে। এই চুরি হওয়ার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত। এই যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই হচ্ছে সার্ভিস আর এই হচ্ছে ইউজার, আর এভাবে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় ধাপগুলো এরকমের হয়। তা সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এ এন্ড টু এন্ড ডেটা এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য, মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস, কল রেকর্ড, ডকুমেন্ট ইত্যাদি চুরি করা সম্ভব হয়ে যায়। এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটা বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না। এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডেটা বা তথ্য দুর্বোধ্য হয়ে থাকে। নেটওয়ার্কের পাবলিক পথ দ্বারা যে সকল গোপনীয় ডেটা স্থানান্তরিত হয় তাদেরকে সাধারণত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করে প্রেরণ করা হয়। অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা বা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। পরবর্তী ধাপ হচ্ছে ডিডস আক্রমণ। ডিডস আক্রমণটা কি? কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময় ক্ষেপণও হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেয়েই হারিয়ে ফেলতে পারেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডস আক্রমণ হলো একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করে একটা নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা। তাহলে ডিডস আক্রমণের চিত্রটা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ভালোভাবে লক্ষ্য করব। ডিডসের আক্রমণের প্রক্রিয়াটা এভাবে হয়। ওকে, তাহলে অ্যাটাকার, তারপর অ্যাকচুয়াল ইউজার্স, এই অ্যাকচুয়াল ইউজার্স থেকে এখান থেকেও ডাটা এইখান থেকে যাচ্ছে, আবার অ্যাকচুয়াল ইউজার্স থেকে ডাটা এভাবে ইন্টারনেটের মাধ্যমে টার্গেট সার্ভারের কাছে প্রেরণ করা হয়। ওকে, এবার ডিডস আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে ট্রাফিকের সাথে প্লাবিত করতে ব্যবহৃত হয়, যার ফলে এটি ধীরগতির হয়ে যায় বা ক্র্যাশ হয়ে যায়। এর উদ্দেশ্য হলো সিস্টেমটিকে মোহাবিষ্ট করা যাতে প্রকৃত ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারে। ম্যালওয়্যারটা কি? ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ।
ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে ম্যালওয়্যার বলা হয়। এই সফটওয়্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের ব্যবহারকারীর স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে যদি কোনো সফটওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধার সৃষ্টি করে, সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না। একে সফটওয়্যার বাগ বলা হয়। ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, যথা কম্পিউটার ভাইরাস, তারপর ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, রেন স্প্যামওয়্যার, অ্যাডওয়্যার, রুটবিটস ও স্প্যামিং ইত্যাদি। তাহলে এই রকমের একটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, তার উত্তরটা এরকম সব বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এই উত্তরগুলো দিয়ে দিতে পারে। তো আমরা আমাদের জানা থাকলে অবশ্যই সঠিক উত্তর দিতে পারবো। এর মধ্যে থেকে এখান থেকে দুটো দিল সঠিক, একটা অন্য জায়গায় থেকে দিয়ে দিল, সেক্ষেত্রে আমাকে যদি ধারণা সঠিক না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো না। এক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। এবার আসা যাক সাইবার বুলিং। সাইবার বুলিং কি? আমরা সপ্তম শ্রেণীতে, নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীতে সাইবার বুলিং সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম। তথ্য ও যোগাযোগ এবং সাইবার বুলিং নিয়ে একটা নাটক পরিচালনা করেছিলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয়। কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, হুমকি প্রদান করা, আতঙ্ক সৃষ্টি করা, অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন স্পর্শকাতর বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা বা গুজব ছড়ানো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানো, এসব কিছুই সাইবার সন্ত্রাসের অন্তর্ভুক্ত। তাহলে সাইবার বুলিং সম্পর্কে এই যে কতগুলো পয়েন্ট আছে, হুমকি প্রদান, তারপর আতঙ্ক সৃষ্টি, অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, এই সব বিষয়গুলো বেশ ভালোভাবে ধারণা অর্জন করবে। সাইবার সন্ত্রাসের জন্য মোবাইল, কম্পিউটার, তারপরে ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর ওয়েবসাইট, মেসেজ, ইমেইল ইত্যাদি ব্যবহার করা হয়। ইমেইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিব্রতকর ছবি, ভিডিও, তারপরে আপত্তিকর বা অপমানজনক মন্তব্য দ্বারা ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয় এবং ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করা হয়। সাধারণত শিশু এবং কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস বেশি ঘটে থাকে। এর ফলে যেমন তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তাদের ভিতরে হীনমন্যতা বোধ, হতাশা, আতঙ্ক, এমনকি আত্মহত্যার প্রবণতাও তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বা ওয়েবসাইটে কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ করার পর তা মুছে ফেলা অত্যন্ত কঠিন বা অসম্ভব। আবার ফেক আইডির ক্ষেত্রেও এর উৎস বা প্রকাশকারীর পরিচয় খুঁজে বের করাও অত্যন্ত কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। কাজেই আমাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ওকে, তো এবার ফেক নিউজ কি? ফেক নিউজ সম্পর্কে ধারণা নেব। সংবাদ হিসেবে উপস্থাপিত কোনো মিথ্যা বা বিভ্রান্তিক তথ্য যা মানুষকে প্রতারিত করা বা মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়, তাই হচ্ছে ফেক নিউজ। তাহলে ফেক নিউজের সংজ্ঞা এখান থেকে আমরা নোট আউট করে নিতে পারি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট গল্প বা বিকৃত তথ্যের রূপ নিতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করা বা একটা নির্দিষ্ট এজেন্ডা প্রচার করার জন্য ব্যবহৃত হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটছে। ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে বিশ্বব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। চিলে কান নিয়ে গেছে এমন সংবাদে চিলের পিছে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীর সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা। সাইবার আক্রমণের শিকার হলে নিচের কাজগুলো করা যেতে পারে। যেমন নাম্বার 1, যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109, ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। 2, প্রযুক্তিতে দক্ষ এমন কারোর সাহায্য নেওয়া যেতে পারে। 3, প্রমাণক সহ www.rab.gov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে হবে। 4, পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে। 5, ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে। 6, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বরাবর লিখিত অভিযোগ জানাতে হবে। 7, বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্তভাবে সবার সাথে শেয়ার করা যাবে না। 8, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। 9, ভোক্তা অধিকারের চর্চা করতে হবে এবং 10, অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। তাহলে আমরা এই সাইবার আক্রমণের শিকার হলে আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে আমরা মোটামুটি সহযোগিতা পেতে পারি। আমরা এই ধরনের ঘটনার শিকার হলে তা নিজের মধ্যে না রেখে মা বাবা এমনকি শিক্ষককে জানিয়ে খুব দ্রুতই নিকটস্থ থানায় একটা সাধারণ ডায়েরি করব। আমাদের দেশে এখন অনলাইনেই জিডি বা সাধারণ ডায়েরি করা যায়। এজন্য আমাদের যে কোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে http://gd.police.gov.bd লিখে সার্চ করতে পারি। সার্চ করতে হবে এগুলো, এটা এই অ্যাড্রেস লিখে http. এই অ্যাড্রেসটা আমরা ভালোভাবে নোট ডাউন করে রাখবো, যাতে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে কোনো ধরনের বিভ্রান্তির শিকার হলেই যে কোনো ওয়েবসাইটে ঢুকে আমরা এটা লিখে সার্চ দিতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিইউ, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন রিপোর্ট টু র্যাব, হ্যালো সিটি অ্যাপ ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে বিপদের সময় অপরাধ দমনে কাজে লাগাতে পারি। সাইবার জগতে কেউ দুর্ঘটনার শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং নিচের তথ্যগুলো সহ হ্যালো সিটি কাউন্টার টেররিজম বা রিপোর্ট টু র্যাব অ্যাপ্লিকেশনে অপরাধের তথ্য পাঠাতে হবে অথবা জিডির কপি সহ নিকটস্থ থানার সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি যোগাযোগ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ও ডিভাইসসমূহকে রক্ষা করার জন্য নিচের নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে, যথা 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা, তারপরে হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা, সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য কারোর সাথে শেয়ার না করা এবং ডিভাইসে অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা। তাহলে আমরা ইন্টারনেট ব্যবহারে এই নিরাপত্তার কৌশলগুলো অবশ্যই আমরা অবলম্বন করব, তাহলে মোটামুটি আমরা কম্পিউটারকে সুরক্ষিত রাখতে সক্ষম হব। এবার জানবো 2 ফ্যাক্টর
অ্যাথেন্টিক টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কি? টু ফ্যাক্টর অ্যাথেন্টিফিকেশনের অর্থ হচ্ছে যখন আমরা আমাদের ইমেইল, সোশ্যাল মিডিয়া বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন একটা ওটিপি অর্থাৎ 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড হয়ে থাকে, যেটাকে সংক্ষেপে ওটিপি বলা হয়। আর আমাদের ফোনে বা এটা মেইলে আসে। আমরা যখন ওই ওটিপি সঠিকভাবে দেই তখনই কেবল আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি, অন্যথায় নয়। ওটিপি সীমিত সময়ের জন্য পাঠানো হয়। একবার ব্যবহার করার পরে ওটিপি এর মেয়াদ শেষ হয়ে যায় এবং পরবর্তীতে একই ওটিপি এর ব্যবহার করা যায় না। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকি। তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এবং কোনগুলো করব না। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন কন্টেন্টের সূত্র ধরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রতারণার মাধ্যমে আমাদের অর্থ সম্পদ হাতিয়ে নিতে পারে। এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো শিক্ষক ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীকে টু ফ্যাক্টর অ্যাথেন্টিফিকেশন চালু করার ধাপগুলো দেখাবেন। তাহলে এই বিষয়টা ক্লাসে তোমাদেরকে মোটামুটি এর ধাপগুলো দেখানো হবে, যে যারাই এটা দেখবে তারা অবশ্যই ক্লাস থেকে এই সুবিধাটা গ্রহণ করতে পারবে। ওকে, এবার কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। আসক্তি একটা ভীতিকর শব্দ আছে এবং সবাই নিশ্চয়ই এর সাথে পরিচিত। সাধারণ আসক্তি শব্দটা ব্যবহৃত হয় মাদকের সাথে। কোনো একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে গেলে তার জীবনটা এমনভাবে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসা কত কঠিন আমরা সবাই সেটা জানি। কিন্তু তথ্য প্রযুক্তির পাঠ্য বইয়ে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের মতো এমন চমৎকার একটা বিষয়ের সাথে আসক্তির মতো ভয়ঙ্কর একটা নেতিবাচক শব্দ কেমন করে জুড়ে দেওয়া হলো সেটি নিয়ে তোমাদের কেউ নিশ্চয়ই অবাক হয়েছ। তোমাদের ভিতর যাদের কম্পিউটার আছে তাদের কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলেছ। খেলা বন্ধ করে যখন একটা জরুরি কাজ করা দরকার তখনও খেলা ছেড়ে উঠতে পারছো না। তো এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই কারো হয়েছে। যাদের কম্পিউটারে ইন্টারনেটের যোগাযোগ আছে তাদের কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেই ফেসবুকে তুমি সম্ভবত নিজের সম্পর্কে কোনো তথ্য দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছো কখন সেখানে কেউ লাইক দেবে। তো ফেসবুকে তোমার বন্ধু বাড়লে তুমি হয়তো আনন্দ পেয়েছো এবং ঠিক কম্পিউটার গেমের মতোই ফেসবুক নামে সামাজিক নেটওয়ার্কে তোমার যতটুকু সময় দেওয়া উচিত তোমাদের কেউ নিশ্চয়ই তার থেকে অনেক বেশি সময় দিয়েছো। এটা হয়তো খুব অস্বাভাবিক নয় যে তুমি যদি ফেসবুকে এত সময় না দিতে তাহলে তোমার পরীক্ষার ফল আরেকটু ভালো হতো। তো তুমি আরও কয়েকটা চমৎকার বই পড়তে পারতে, মাঠে আরও একটু বেশি খেলতে পারতে, ভাই বোন বাবা মাকে আর একটু বেশি সময় দিতে পারতে। তো তোমাদের অনেকের কম্পিউটার গেম কিংবা ফেসবুকের মতো একটা সামাজিক নেটওয়ার্কে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করো। এতে সত্যিকারের জীবনের খানিকটা হলেও ক্ষতি করছো। যারা এমনটি করছো তারা নিশ্চয়ই এখন কম্পিউটার এবং ইন্টারনেট নামে ইতিবাচক শব্দটির সাথে আসক্তি নামের নেতিবাচক শব্দটা জুড়ে দেওয়ার কারণ বুঝতে পেরেছো। আসক্তি বলতে বোঝানো হয় যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না তারপরও সেই কাজটি না করে থাকতে পারে না। মাদকের জন্য এটি যেমন হতে পারে এটি মাদকের জন্য এটি যেমন হতে পারে ঠিক সেরকম কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রেও সেটি হতে পারে। মাদক যেমন জীবনের জন্য ক্ষতিকর, বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটও সেরকম ক্ষতির কারণ হতে পারে। কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সময়ই শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা টুল এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময় অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো।
তাই যখন তারা দেখেন তাদের সন্তানেরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে, তারা বুঝতে পারেন না তার সময় কম্পিউটারের সামনে বসে আছে, তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এবং এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভিতরে ব্যবহার করলে সেটি যে কোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে, কিন্তু প্রায় সময়ই সেটি ঘটে না। দেখা গেছে একটা ছোট শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষ পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ায় একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয়, এবং একটু সতর্ক না থাকলে একজন খুব সহজেই আসক্ত হয়ে যেতে পারে। কম্পিউটার কিংবা কম্পিউটার গেমে আসক্তি বিষয়টা যেহেতু নতুন, তাই সেগুলো নিয়ে গবেষণা এখনো খুব বেশি হয়নি, কিন্তু ভবিষ্যতে পুরো বিষয়টি নিয়ে গবেষকরা আরও নিশ্চিতভাবে দিক নির্দেশনা দিতে পারবেন। এখনই গবেষণায় দেখা গেছে কোনো একটা কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে অন্তত 6 দিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন হয়ে যায়। কাজেই কম্পিউটার গেম চমৎকার একটা বিনোদন হতে পারে, কিন্তু এতে আসক্ত হওয়া খুব সহজ এবং তার পরিণতি মোটেও ভালো নয়। সেটা সবাইকে মনে রাখতে হবে। সামাজিক নেটওয়ার্কে আসক্তি। মানুষ সামাজিক প্রাণী এবং মানুষের নিজেদের ভেতর সবসময় এক ধরনের সামাজিক যোগাযোগ ছিল, কিন্তু ইদানিং সামাজিক যোগাযোগের কথা বলা হলে সেটি মনের সভ্যতার এই চিরন্তন সামাজিক যোগাযোগ বা সামাজিক নেটওয়ার্কের কথা না বুঝিয়ে ইন্টারনেট নির্ভর সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নেটওয়ার্কের কথা বোঝানো হয়, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, লাইকি। এ ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেগুলোতে মানুষ নিজেদের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারে। একসময় এই সাইটগুলো ছিল কম বয়সী তরুণ-তরুণীদের জন্য, এখন সব বয়সী মানুষই সেটি ব্যবহার করে। শুধু যে একে অন্যের সাথে যোগাযোগের জন্য এটি ব্যবহার করে তা নয়, একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যও এটি ব্যবহার করা হয়। যে উদ্দেশ্যে এটি শুরু হয়েছিল, যদি এটি সেই উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ থাকতো তাহলে এটি কোনো সমস্যার জন্ম দিত না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে শুরু করেছে। মনোবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করেছেন এবং এখন এটি মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় এই সাইটগুলোর সাফল্য নির্ভর করে সেগুলো কত দক্ষতার সাথে ব্যবহারকারীদের আসক্ত করতে পারে। পুরো কর্মপদ্ধতির মাঝেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কত বেশিরভাগ কত বেশিবার বা কত বেশি সময় একজনকে এই সাইটগুলোতে টেনে আনা যায় এবং তাদেরকে দিয়ে কোনো একটা কিছু করানো যায়। যে যত বেশিবার এই সাইট ব্যবহার করবে সেই সাইটটি তত বেশি সফল হিসেবে বিবেচিত হবে এবং অবশ্যই সেটি তত বেশি টাকা উপার্জন করবে। কাজেই কেউ যদি অত্যন্ত সতর্ক না থাকে তাহলে তার এই সাইটগুলোতে পুরোপুরি আসক্ত হয়ে যাবার খুব বড় একটা আশঙ্কা রয়েছে। মনোবিজ্ঞানীরা এই সাইটগুলো বিশ্লেষণ করে আরও একটা কৌতূহলোদ্দীপক বিষয় আবিষ্কার করেছেন। সব মানুষের ভিতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় নার্সিজম বলে। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে মানুষের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয়। সবার ভিতরেই তখন নিজেকে জনপ্রিয় করে তোলার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। জেনে হোক না জেনে হোক ব্যবহারকারীরা নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ খুঁটিনাটি তথ্য সবার সামনে উপস্থাপন করতে থাকে। কেউ সেটি দেখলে সে খুশি হয়, আর কেউ পছন্দ করলে আরও বেশি খুশি হয়। পুরো প্রক্রিয়াটি অনেকটা আসক্তির মতো কাজ করে এবং একজন ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা সেই যোগাযোগের মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে। সামাজিক যোগাযোগের এই আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময়ের অপচয় হচ্ছে। আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। তাহলে আসক্তি কিভাবে হয় সেটা আমরা জানলাম। এবার কিভাবে আসক্তি থেকে মুক্ত থাকবো এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করবো। আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবয়সী সবাই আমরা এই আসক্তিতে আছি, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত।
এটা থেকে মুক্ত থাকার উপায়টা কি আমরা বইয়ের ধারণা থেকে অর্জন করব। আমরা ইতিমধ্যে জেনেছি মাদকের ন্যায় কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটেও আসক্তি হতে পারে। তাই মাদকে আসক্তির জন্য যা যা সত্যি, কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটে আসক্তির জন্য সেগুলো সত্যি। তাই আমরা বলতে পারি একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যারা এই আসক্তির ব্যাপারটি জানে না তাদের পক্ষে আসক্ত হয়ে যাবার একটা আশঙ্কা থাকে। কিন্তু তোমরা যারা এই লেখাগুলো পড়ছো তারা নিশ্চয়ই সতর্ক থাকবে যেন সহজেই আসক্ত না হয়ে যাও। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, কাজেই যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে অন্য যে কোনো বিনোদনের জন্য যেটা সত্যি কম্পিউটার গেম খেলার বেলাতেও সেটা সত্যি। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি, তাই অনেকেই কম্পিউটার ব্যবহার করে আম, যে কোনো কাজকেই প্রযুক্তির এক ধরনের ব্যবহার বলে মনে করে, সেটা মোটেও সত্যি নয়। কম্পিউটার গেম খেলে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না, খেলার আনন্দটা হয়। কাজেই কখনোই কম্পিউটার গেম খেলার কারণে নিজের দৈনন্দিন অন্যান্য কাজ যেন ব্যাঘাত না ঘটে সেটি সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশা করা যাচ্ছে আমরা কখনো কম্পিউটার গেমে আসক্ত হব না। ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেমে আসক্ত হতে দেব না। যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকে। যেমন তাদের মাথায় সার্বক্ষণিক শুধু সেই গেমটার ভাবনাই খেলা করে। যখনই তারা সেই গেমটি খেলতে বসে তাদের ভিতরে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করে। তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে, লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে, জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত রাখা হলে তাদের শারীরিক অস্বস্তি হতে থাকে। সবচেয়ে যেটা ভয়ের কথা, অনেক কষ্ট করে এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে যে কোনো একটা কারণে আবার সেই আসক্তি ফিরে আসতে পারে। যারা কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তারা যদি এই আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে। তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কি কি তার একটা তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় কম্পিউটার গেমের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বোঝাতে হবে। তার জীবনের সমস্যাগুলোরও একটা তালিকা করতে হবে। যেই তালিকার সমস্যাগুলোর কোনোটি কম্পিউটার গেমের কারণে হয়েছে সেটাও নিজেকে বোঝাতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ, লেখাপড়া, হোমওয়ার্ক, মাঠে খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পরিবারের সাথে সময় কাটানো, সেবামূলক কাজ সব কিছুর জন্যেই সময় ভাগ করে রাখতে হবে। সেই সব কিছুর করার পর যদি কোনো সময় পাওয়া যায় শুধু তাহলেই কম্পিউটার গেম খেলবে বলে ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমে সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে তাদের বেলাতেও আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য একইভাবে অগ্রসর হতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছে করবে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি তার প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা, মাসে কত ঘন্টা সেটি হিসাব করে সেই সময়টাতে সত্যিকারের কোনো কাজ করলে কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাটছাঁট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর সময় থাকলেই এই সাইটে ঢোকা যাবে, এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে সামাজিক যোগাযোগ সাইট ডিঅ্যাক্টিভেট করে ফেলার অভ্যাস করতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে একসময় পূর্ণভাবে মুক্ত হতে হবে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটা আসক্তির পিছনে ব্যয় করা খুব বড় অপরাধ। যে অপরাধ কখনোই শোধরানো সম্ভব নয়। আর আমি এই বিষয়ে আসক্তি থেকে কিভাবে বিরত থাকা যায় সে সম্পর্কে একটা নোট তৈরি করে রেখেছি, আমি একটু পরে দেখাচ্ছি। এবার জানা যাক পাইরেসি কি। লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটা মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটি
পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল, কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুবই সহজ কাজ। এজন্য এমনকি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন পড়ে না। এ কারণে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়ে থাকে। কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটির পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। ফলে কপি বা নতুন সৃষ্টির আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার সফটওয়্যারের পাইরেসি সোজা হলেও বিশ্বব্যাপী পাইরেসির প্রকোপ খুব বেশি একথা বলা যায় না। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামে একটা সংস্থা তৈরি করেছে। সংস্থাটি 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছে, পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। তাহলে এই যে এই সংস্থাটার এই প্রতিবেদনটা কবে কোন সালে হয়েছে, এরকম একটা অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে 2011 সালে, এবং পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। যেহেতু সফটওয়্যার পাইরেসি খুবই সহজ, তাই এর হিসাব করাটা কঠিনই বটে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। এবার কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। অনেক বড় একটা চ্যাপ্টার। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। ফলে কোনো সৃষ্ট কর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি তার স্রষ্টাই পান, অন্যরা নন। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী সবারই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা এবং কখনো কখনো অর্থও বিনিয়োগ করেন। কাজেই সৃষ্ট কর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদের সেই সুবিধাই দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল অন্যরা কোনোরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য ছাড়া উপভোগ বা ব্যবহার করছে, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। তথ্য অধিকার আইন ও নিরাপত্তা। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার আইন প্রণীত ও বাস্তবায়িত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা ও তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 নামে একটা আইন চালু হয়েছে। এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে এবং কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন। এই আইনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই আইনে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সংস্থাসমূহকে তথ্য সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে জনগণের যে কোনো বিষয়ে তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। এই আইনের ফলে অনেকের পক্ষে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে সকল তথ্যের গোপনীয়তার সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি জড়িত, সে সকল ক্ষেত্রে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রকাশকে বাধ্যতামূলক রাখা হয়নি। যেমন ধরা যাক, পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার আগেই প্রশ্নপত্র প্রকাশের জন্য কোনো সংস্থাকে এই আইনের আওতায় বাধ্য করা হলে তা সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করবে, যা কাঙ্ক্ষিত নয়। এ কারণে পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা তথ্য অধিকার আইন সংরক্ষণ করে।
একইভাবে কোনো প্রতিষ্ঠানের কিছু কিছু কৌশলগত, কারিগরি বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশিত হলে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরূপ ক্ষেত্রে যে সকল তথ্য গোপন রাখাটা এই আইনের লঙ্ঘন নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি কোনো তথ্য প্রকাশ করা হলে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়, তাহলে তা এই আইনের আওতায় প্রকাশযোগ্য নয়। এবার আসা যাক সাধারণ ট্রাবল শুটিং। আমাদের শিক্ষণফলের মধ্যে ছিল সাধারণ ট্রাবল শুটিং। ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কখনো সেটি বিগড়ে যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি, এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল। কিছু কিছু সমস্যা খুবই সাধারণ, আবার কিছু সমস্যা জটিল। সাধারণ সমস্যাগুলো অনেক সময় ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারে। জটিল সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞ কারো মাধ্যমে ঠিক করাতে হয়। কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো এর ব্যতিক্রম নয়। তোমরা যারা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রত্যেকটি যন্ত্রের সাথে একটি করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে। এই নির্দেশিকার একটা বৈশিষ্ট্য হলো এর শেষ দিকে এক বা দুটি পৃষ্ঠা থাকে যার শিরোনাম হলো ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং অংশে সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান নিচে দেওয়া থাকে। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণত কোনো কিছু উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটি সমাধান করতে পারে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে কতগুলো কিবোর্ড কিভাবে সেট আপ করছে। এটা একটা নমুনা ডিজাইন। মূলত ট্রাবল শুটিং হচ্ছে এমন কিছু যা একটা নির্দিষ্ট সীমার মধ্য থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাবল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর একটা সম্ভাব্য কারণ হতে পারে এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সময় ধরে ব্যবহার করি। তাই আইসিটির ব্যবহারকারীদের অবশ্যই সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে। পরের পৃষ্ঠায় কিছু ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করা হলো। তাইলে ডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধান। ক্রমিক নং ১ নং ক্রমিকে বলা হয়েছে কি সিস্টেম চালু হচ্ছে না। যদি আমরা দেখি সমস্যাকে সিস্টেম চালু হচ্ছে না, যদি আমরা দেখি যে সিস্টেম চালু হয় না, তখন সাধারণ সমাধান আমরা কিভাবে করতে পারি। ১, মেইন পাওয়ার কেবলের সংযোগটি লুজ বা ঢিলে কিনা তা দেখতে হবে। তখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মেইন তারটি লুজ হয়ে গেছে কিনা। ২, মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা তা দেখতে হবে। অনেক সময় পাওয়ার আসে না। মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। এবং ৪, স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। এবার ২, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। যদি এরকমের একটা সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, মনিটরে বাতি জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হবে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবলটি পরীক্ষা করতে হবে এবং কেবলটি খোলা বা লুজ থাকলে তা সঠিকভাবে লাগাতে হবে। ২, সিস্টেমটি বন্ধ করো এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। ৩, মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। আচ্ছা, ৪, একটা ইরেজার দিয়ে র্যামের কানেক্টরগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে। ৫, শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটকে পরিষ্কার করতে হবে। ৬, র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করো এবং কোনো বিপ সাউন্ড হয় কিনা তা খেয়াল করতে হবে। ৭, যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে। ৮, যদি কোনো বিপ সাউন্ড হয় তবে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। ৯, এবারও ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে। ১০, র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করো। অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ র্যামের সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। এবার সমস্যা ৩, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। এরকম যদি সমস্যা হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে কেসিংটি খুলতে হবে। ২, মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে সিপিইউ তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে কিন্তু প্রসেসর সরানো যাবে না। ৩, হয়তো দেখবে ভিতরে বা হিট সিঙ্কে প্রচুর ধুলোবালি জমে আছে,
যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করছে, ফলে সিপিইউ ঠান্ডা হতে পারছে না। 4. হিট সিঙ্ক এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করো। এবার ক্যাবিনেটটি বন্ধ করে কম্পিউটারটি চালু করতে হবে। 5. সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। ক্রমিক নং 4 সমস্যা হচ্ছে কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, সাধারণ সমাধান হবে এরকমের। সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নেব। লিকযুক্ত বা ত্রুটিযুক্ত ক্যাপাসিটির উপর থেকে খুলে আসছে, এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করো। এক্ষেত্রে ক্যাপাসিটরকে ভালো করে লাগিয়ে নিলেই সমস্যার সমাধান পাওয়া যাবে। 2. খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করো কোনো আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। তবে সাবধান, বোর্ডটা যেন শর্টেড না হয়ে যায়। যদি তেমন হয় তবে মেরামতের জন্য তোমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়া উপায় নেই। 5. উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়। তাহলে এরকম যদি হয়, আপগ্রেড অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তা চেক করে ক্লিন করে নিতে হবে। 2. হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করানো ভালো। 6. পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। তাহলে কি করতে হবে? সমাধান। প্রথম ধাপ হচ্ছে কম্পিউটারের পাওয়ার অফ করো এবং কেসিংয়ের এক পাশে খুলে হার্ড ডিস্ক, সিডি-রম কিংবা ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবল সমূহ সাবধানে খুলে ফেলো এবং এগুলো পর্যায়ক্রমে স্ব স্থানে যথাযথভাবে সংযোগ দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখো। যদি সমস্যা থেকে যায় তাহলে দ্বিতীয় ধাপে যে আমাদের কি করতে হবে, মাদারবোর্ড থেকে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশন প্রত্যেকটি আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে কোনো প্রকার ত্রুটি কিংবা কেবল কানেকশন সংযোগস্থলে লুজ আছে কিনা। এরপরও যদি একই সমস্যা থাকে তাহলে তৃতীয় ধাপে যে অন্য একটা ভালো কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মাদারবোর্ডে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে হবে মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মাদারবোর্ড বদলেই ফেলতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে। নোট: অনেক সময় কেসিংয়ের পিছনে মাদারবোর্ডটির কিবোর্ড এবং মাউস পোর্টের সংযোগ লুজ থাকলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যথাযথভাবে সংযোগ দিতে হবে। 7. সমস্যা হচ্ছে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট রিস্টার্ট হয়ে যায়। সমাধান করব কিভাবে? 1. কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এ ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালোভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিতে হবে। এছাড়া কম্পিউটার চলাকালীন তোমার সিপিইউর পিছনে কেসিংয়ের ফ্যানটি ঘুরে কিনা তাও চেক করতে হবে। আর 2. কম্পিউটারে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে। তাই আপগ্রেড অ্যান্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ড ডিস্ক, ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে। সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেখা যেতে পারে। 8. কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক করে। এক্ষেত্রে সমাধান হবে কম্পিউটারের গায়ে তথা মেটাল অংশে স্পর্শ করলে যদি শক করে তাহলে বুঝতে হবে কম্পিউটারটি আর্থিং করা নেই। সেক্ষেত্রে একজন পারদর্শী ইলেকট্রিশিয়ান দ্বারা যথাযথভাবে আর্থিং করিয়ে নিতে হবে। 9. কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না অথবা বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। মাদারবোর্ডে সংযুক্ত সিএমওএস এর ব্যাটারিটি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। এক্ষেত্রে একটা নতুন অনুরূপ ব্যাটারি মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে। 10. বুট ডিস্ক ফেইলিউর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কম্পিউটারের পাওয়ার বন্ধ করে কেসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত ডেটা কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্কে সংযুক্ত পাওয়ার কেবলটির সংযোগস্থলে কোনো লুজ আছে কিনা তা প্রত্যক্ষ করে সঠিকভাবে কানেক্ট করতে হবে। 2. হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা তা দেখে সঠিকভাবে জাম্পার সেটিং করতে হবে। 3. কম্পিউটার চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে
অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা তা দেখতে হবে। যদি সমস্যা সমাধান না হয় তাহলে অন্য একটা ভালো কম্পিউটারে তোমার হার্ড ডিস্কটি লাগিয়ে দেখো হার্ড ডিস্কটি কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে নিশ্চিন্তে অন্য একটা হার্ড ডিস্ক ক্রয় করে কম্পিউটারের সাথে লাগিয়ে প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করে ফেলো। কাজটি অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে। তো তারপরের সমস্যা হচ্ছে আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখায়। এক্ষেত্রে কি করতে হবে? সাধারণত কম্পিউটারের অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে এ ধরনের মেসেজ প্রদর্শিত হতে পারে। আর কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করার জন্য মাদারবোর্ডের অধিক র্যাম ব্যবহার করতে হবে, অথবা অতিরিক্ত ফাইলগুলো ডিলিট করে ফেলতে হবে। কিবোর্ডের কাজ করছে না, যদি কিবোর্ড কাজ না করে সেক্ষেত্রে আমাকে সাধারণ সমাধান করতে হবে এভাবে: কম্পিউটারটি বন্ধ করে কিবোর্ডটি পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ আছে কিনা সেই বিষয়টি লক্ষ্য করতে হবে। 2, যদি সংযোগ না থাকে কিংবা লুজ থাকে তাহলে ভালোভাবে সংযোগ দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখতে হবে। 3, অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করে দেখতে হবে। 4, এরপরও যদি কিবোর্ড কাজ না করে তাহলে নতুন কিবোর্ড লাগিয়ে নিতে হবে। এরপরের সমস্যা হচ্ছে মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না। কম্পিউটারের সাথে মাউসের কেবল সংযোগ ঠিক আছে কিনা দেখো এবং ভালোভাবে লাগিয়ে পুনরায় পরীক্ষা করতে হবে। 2, পোর্ট পরিবর্তন করে দেখতে হবে। 3, অন্য একটা ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে। 4, বায়োসে প্রবেশ করে দেখো মাউস ডিজেবল আছে কিনা। যদি থাকে এনাবল করে দিয়ে সেভ করে বায়োস থেকে বের হয়ে আসতে হবে। 5, এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো একটা মাউস লাগিয়ে নাও, সমস্যার সমাধান হয়ে যাবে। 14, মনিটরে কোনো পাওয়ার নেই। 1, পাওয়ার বোতাম চালু আছে কিনা। 2, এসি পাওয়ার কার্ডটি মনিটরের পিছনে এবং পাওয়ার আউটলেটে ভালোভাবে সংযুক্ত আছে কিনা নিশ্চিত হতে হবে। 15, মনিটরের পাওয়ার অন অথবা চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই। মনিটরের সাথে সরবরাহকৃত ভিডিও কেবলটি কম্পিউটারের পিছনে মজবুতভাবে লাগানো হয়েছে কিনা নিশ্চিত হতে হবে। যদি ভিডিও কেবলের অপর প্রান্তটি স্থায়ীভাবে মনিটরের সাথে যুক্ত না থাকে তাহলে এটিকে দৃঢ়ভাবে লাগিয়ে দিতে হবে। 2, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে দেখতে হবে। 16, প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। এর ক্ষেত্রে সমাধান হচ্ছে সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করা হয়েছে কিনা তা দেখতে হবে। 2, প্রিন্টারের সাথে পাওয়ার কেবলটি সংযুক্ত আছে কিনা তা দেখতে হবে। 3, প্রিন্টার অন বা চালু করা আছে কিনা তা দেখতে হবে। 4, কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা কেবল সংযুক্ত আছে কিনা দেখতে হবে। প্রিন্টারের ভিতরে কোনো প্রকার কাগজ কিংবা অন্য কোনো কিছু আটকে আছে কিনা তা প্রিন্টার খুলে ভালোভাবে পরীক্ষা করতে হবে। 6, প্রিন্টারের কার্ট্রিজে কালি আছে কিনা তা দেখো অথবা প্রিন্টার থেকে কার্ট্রিজটি খুলে ভালোভাবে নেড়ে পুনরায় কার্ট্রিজটিকে যথাযথ স্থানে স্থাপন করে দেখতে হবে। 7, প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি জ্বলতে থাকে তাহলে প্রিন্টারের রিসেট বাটনে চাপ দিতে হবে। তারপরে 8, যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। 9, হার্ডওয়্যারের অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে হবে। তাহলে আমরা এই 16টি সমস্যা, সাধারণ সমস্যা আমরা এভাবে সমাধান করতে পারি এই পদ্ধতিগুলো অবলম্বন করে। এরপরও যদি কোনো সমস্যার সমাধান একান্তই করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই পার্শ্ববর্তী কোনো টেকনিশিয়ানের কাছ থেকে আমরা সমাধান করে নেব। তো এবার একটা দলগত কাজ দেওয়া হয়েছে। উপরোক্ত সমস্যাসমূহ ছাড়াও কম্পিউটারে আর কি কি সমস্যা হতে পারে তা আলোচনা করে সমাধানের উপায় চিহ্নিত করো। তো এটা আসলে যারা অতিরিক্ত কম্পিউটার ব্যবহার না করে তারা এই সমস্যার সমাধান সম্ভব নয়। তো তোমরা হয়তো এই বিষয়টা চিহ্নিত করতে পারবে না, কারণ অ্যাভেলেবেল কম্পিউটার ইউজ করো না, মাত্র 1 থেকে 2 জনে করো, তাও অত পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয় না। তো এই ছিল আমার টিচিং মেথড। এবারে অনুশীলনী লক্ষ্য করি। 1, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটারের গতি বেড়ে যায়, অ্যান্টিভাইরাস কাজ করে না বা ইন্টারনেটে প্রবেশ করা যায় না। উত্তরটা কি হবে একটু ভেবে দেখো।
আর আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি, তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে। তাহলে এটার উত্তর হবে কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারণে। 2, সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? সেটআপ, রেডমি, অটোরান, রিস্টার্ট। তো এটা হবে অটোরান। 3, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? তথ্য, কম্পিউটার, উপাত্ত, ইন্টারনেট। তাহলে এটা হবে তথ্য। 4, সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা। 1, 2, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা এবং অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। তাহলে এখানে 3টেই উত্তর হবে সঠিক। এখানে উত্তর হবে 3টেই, তাহলে এই 3টেই ক, খ, গ, 1 ও 2 ও 3 ঘ নাম্বার। নিচের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই থেকে 5-6 নাম্বারের উত্তর দিতে হবে। ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেন ড্রাইভ থেকে একটা গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে। তো কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, ভাইরাস সফটওয়্যার নাকি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এটা হবে ভাইরাস সফটওয়্যার। 6, এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে কি হয়? অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে। তারপর 2, রাখা ফাইলগুলোর আকারে বেড়ে যেতে পারে এবং 3, মেমোরি কম দেখাতে পারে। এটাও 3টে প্রশ্নের উত্তর সঠিক হবে। তার মানে 1, 2, 3 যেখানে 3টেই সঠিক। এবার একটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার এক বন্ধু প্রায় কম্পিউটারে গেমস খেলে, এতে তার কি কি ক্ষতি হতে পারে বর্ণনা করো। আর এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উক্তিটি যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর দিলেও তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কিন্তু তারপরও আমি তোমাদের এই সম্পর্কেও একটা কন্টেন্ট তৈরি করে রেখেছি, দেখতে পারো। তো কন্টেন্টটা হচ্ছে কম্পিউটারে গেম খেললে কি কি ক্ষতি হতে পারে। কম্পিউটারে শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে। শারীরিক ক্ষতির মধ্যে আবার দৃষ্টিশক্তির সমস্যা, ব্যথা ও অস্বস্তি, ঘুমের সমস্যা, এগুলোরও আবার বর্ণনা দেওয়া হয়েছে, আমি এত পড়লাম না। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে চোখে ব্যথা, ঝাপসা দেখা বা চোখ শুষ্ক হয়ে যেতে পারে। ব্যথা ও অস্বস্তি, দীর্ঘ সময় বসে থাকার ফলে ঘাড়, পিঠ ও হাতের জয়েন্টে ব্যথা হতে পারে, বিশেষ করে যদি বসার ভঙ্গি ঠিক না হয়। আর ঘুমের সমস্যা, রাত জেগে গেম খেললে ঘুমের রুটিন নষ্ট হয়ে যায়, যার ফলে ঘুমের ঘাটতি এবং মানসিক ক্লান্তি দেখা দেয়। মানসিক ক্ষতি হচ্ছে আসক্তি, মেজাজ খিটখিটে হওয়া আর একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা। অনেকেই গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে অন্যান্য কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মেজাজ খিটখিটে হওয়া, হারলে রাগ বা হতাশা দেখা দিতে পারে, যা ধীরে ধীরে মেজাজে প্রভাব ফেলতে পারে। একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা, অনলাইন গেম খেললেও বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ কমে যেতে পারে। তারপরটা হচ্ছে কি শিক্ষা বা কাজের ক্ষতি, আচরণগত সমস্যা, সময় অপচয়, মনোযোগ কমে যাওয়া। পড়াশোনা বা কাজের সময়ে গেম খেলা লেখাপড়া বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গেমের প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ কমে যেতে পারে। আচরণগত সমস্যা, আগ্রাসী আচরণ, সহিংস গেম বেশি খেললে অনেকের মধ্যে আক্রমণাত্মক আচরণ দেখা যেতে পারে। বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, ভার্চুয়াল দুনিয়ায় ডুবে গেলে বাস্তব জীবনের মূল্যবোধ থেকে সরে যাওয়ার ঝুঁকি থাকে। তারপর এই জিনিসগুলো থেকে প্রতিকারের উপায়টা কি? তাহলে প্রতিকার বা পরামর্শ, সময় নিয়ন্ত্রণ, প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি না খেলা, বিরতি নেওয়া, প্রতি 30 থেকে 45 মিনিট পর 5-10 মিনিট বিশ্রাম নেওয়া, সঠিক বসার ভঙ্গি রাখা, বাস্তব জীবনের কাজ ও সম্পর্কের প্রতি মনোযোগ রাখা। সঠিকভাবে ও নিয়ন্ত্রিতভাবে গেম খেলা হলে এটি ক্ষতির চেয়ে উপকারও করতে পারে, যেমন রিফ্লেক্স বাড়ানো, সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। তবে সবার আগে এই ছিল আমার প্রথম প্রশ্নের সমাধান। আর দ্বিতীয় প্রশ্ন ছিল কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাটার বিশ্লেষণ।
তাহলে এটার প্রথম হচ্ছে সমস্যা দ্রুত সমাধান করা যায়। যদি আপনি সাধারণ ট্রাবল শুটিং জানেন তাহলে ছোটোখাটো সমস্যা যেমন কম্পিউটার চালু না হওয়া, ইন্টারনেট না চলায়, স্ক্রিন হ্যাং হওয়া আপনি নিজেই ঠিক করতে পারবেন। এতে সময় বাঁচে এবং অন্যের উপর নির্ভরশীল থাকেন না। 2. অতিরিক্ত খরচ এড়ানো যায়। টেকনিশিয়ান ডেকে ছোটোখাটো সমস্যার সমাধানের খরচ হয়, কিন্তু আপনি যদি নিজে সমস্যার ধরন বুঝে নিতে পারেন তাহলে অনেক সময়ই তা বিনামূল্যে সমাধান করা যায়। দক্ষতা বৃদ্ধি পায়। শুটিং দক্ষতা বাড়ালে আপনি একজন দক্ষ ব্যবহারকারী হয়ে ওঠেন, যা পড়াশোনা, চাকরি বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে উপকারী। 4. ডেটা রক্ষা করা সম্ভব হয়। অনেক সময় সফটওয়্যার সমস্যার কারণে ডেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আপনি যদি দ্রুত সমস্যার সমাধান করতে পারেন তাহলে গুরুত্বপূর্ণ ডেটা রক্ষা করা যায়। 5. কম্পিউটার ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ে। যে কোনো সমস্যা হলে আপনি ভয় না পেয়ে সমস্যা বিশ্লেষণ করে সমাধানে উদ্যোগী হবেন, যা আত্মবিশ্বাস গড়ে তোলে। কারিগরি জ্ঞান বাড়ে। ট্রাবল শুটিং শেখার মাধ্যমে আপনার প্রযুক্তি সম্পর্কে মৌলিক জ্ঞান বাড়ে, যা ভবিষ্যতে আরও উন্নত বিষয় শেখার ভিত্তি তৈরি করে। সুতরাং একজন সাধারণ ব্যবহারকারীর জন্য হলেও কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জানা অত্যন্ত প্রয়োজনীয় ও লাভজনক। আর এই অধ্যায় থেকে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে পরীক্ষার 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আমি মানে ইম্পর্টেন্ট 8টা প্রশ্ন তৈরি করে রেখেছি। এরকম হতে পারে প্রশ্ন: কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বোঝায়? ল্যাপটপ ধীরগতির হওয়ার কারণ কী হতে পারে? আইসিটি যন্ত্র কেনার পর কীভাবে সফটওয়্যার ইনস্টল করা হয়? সফটওয়্যার ডিলিট করার আগে আনইনস্টল করা প্রয়োজন কেন হয়? সিস্টেম চালু হচ্ছে না, এই সমস্যাটির সমাধান কৌশল ব্যাখ্যা করো। র্যাম সমস্যাযুক্ত হলে কী ঘটে? কম্পিউটার আর্থিং করা প্রয়োজন কেন? এবং মাউস কাজ না করলে কী করা উচিত? এরকম 8টা শর্ট প্রশ্ন থাকবে প্রশ্নে। এই 8টা শর্ট প্রশ্ন থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য এখানে তৈরি করে রেখেছি, তবে এই ক্লাসটায় দেব না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি এর উপরে আবার আলাদা একটা ভিডিও আপলোড করব। এখানে এই সব উত্তরগুলো, এই 8টা প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে। এই 8টা প্রশ্নের উত্তর সহকারে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিও থেকে, পরবর্তী ভিডিও থেকে এর সঠিক উত্তর জানতে সক্ষম হবে। তো এই ছিল আমাদের আজকের কাজ। তো আশা করব তোমরা এই জায়গা থেকে তোমাদের যেই জায়গাগুলোতে সমস্যা আছে তোমরা সমাধান করার চেষ্টা করবে। ওকে। আর এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাদের প্রথমেই জানা দরকার: কম্পিউটার কি, অপারেটিং সিস্টেম কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, ডিস্ক ক্লিন কি, এই সম্পূর্ণ বিষয়ের উপরে একটা ধারাবাহিক নোট তৈরি করে রেখেছি। এই বিস্তারিত বর্ণনাও আমি আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো সেই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।